তৃণমূলের ছোট থেকে বড় সব নেতার কেন রক্ষা কবচ দরকার পড়ছে? বাংলায় কেন হঠাৎ আইনি ছাতা পাওয়ার হিড়িক? অভিষেক থেকে জাহাঙ্গীর, এজেন্সি আতঙ্কে কাঁপছে দাপুটে নেতারা। বাড়ি পাথর থেকে পুরসভার চাকরি, নিচুতলার দুর্নীতির গোড়ায় হাত দিতেই কেন বুক কাঁপছে সবার? দল হাত তুলতেই কি রক্ষা কবচ খুঁজতে ছুটছেন নেতারা? আইনি ছাতা কি আদেও মিলবে, নাকি শেষমেশ খাঁচা বন্দি হতে হবে? দাপুটে নেতাদের এই অসহায়তার নেপথ্যে আসল খেলাটা কি? যারা এতদিন দেখে নেওয়ার হুমকি দিতেন, তারাই এখন হাইকোর্টে গিয়ে বলছেন হুজুর বাঁচান। তবে কি তদন্তকারীদের নতুন রণকৌশলে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে দাপুটে নেতাদের আত্মবিশ্বাস? তৃণমূলের অন্দরের এই অদৃশ্য ভয়ের চোরা স্রোতের কারণ জানতে মিস করবেন না এই ভিডিও। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক বড় সড় পালাবদল ঘটেছে, আর এই পরিবর্তন ঘটতে বাংলায় রাজনৈতিক মহলে এক অন্য ছবি ধরা পড়েছে। আগে নেতা মন্ত্রীরা ভোটের টিকিট চাইতেন, পদ চাইতেন, অনুগামীদের জন্য দাপট চাইতেন, আর এখন ছোট থেকে বড় তৃণমূলের প্রায় সব নেতা একটা অদ্ভুত জিনিস চাইছেন, সেটা হলো রক্ষা কবচ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আইনি ভাষায় যাকে বলা হয় নো কোয়ার্সিভ অ্যাকশন বা গ্রেপ্তার না করার নিশ্চয়তা। হাইকোর্টের দরজায় এখন প্রতিদিন সকাল বিকেল লাইন। বিচারপতিদের এজলাস একটাই আর্জি, হুজুর কেন্দ্রীয় সংস্থা যেন আমার বিরুদ্ধে করা পদক্ষেপ না নেয়, আমাকে যেন গ্রেপ্তার না করা হয়। কিন্তু হঠাৎ কেন এই রক্ষা কবচ পাওয়ার হিড়িক? কেন মেজো সেজো ছোট সব নেতাই হঠাৎ খাঁচায় বন্দি হওয়ার ভয় কাঁপছে? আসলে এই আইনি লড়াইয়ের তালিকায় একেবারে সামনের সারিতে উঠে আসা দলের শীর্ষস্তরের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী তথা বিদায়ী বিধায়ক অদিতি মুন্সি, তার স্বামী তথা দাপুটে নেতা দেবরাজ চক্রবর্তী, জাহাঙ্গীর, সকলে একে একে আদালতের দরজায় কড়া নাড়তে শুরু করেছেন। তারা প্রত্যেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা রাজ্য পুলিশের সম্ভাব্য কড়া পদক্ষেপ থেকে বাঁচতে আগাম আইনি সুরক্ষা চাইছেন। আর এমন হওয়ার প্রথম কারণটাই হলো ডমিনো এফেক্ট, যাকে সোজা বাংলায় বলে তাসের ঘরের মতন একের পর এক উইকেট পড়ে যাওয়া। এই বিষয়ে ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, এই চরম আইনি দৌড়ঝাঁপের পেছনে কাজ করছে এক গভীর গ্রেপ্তারির ভয়। কারণ ক্ষমতার হাত বদল হওয়ার সাথে সাথে পুরনো একাধিক মামলার ফাইল নতুন করে খোলার প্রক্রিয়া শুরু হচ্ছে, আর এই মনস্তাত্ত্বিক চাপ থেকে নেতারা নিজেদের মুক্ত রাখতে চাইছেন। তাই তদন্তের নামে তাদেরকে যেন হঠাৎ করে আটক বা গ্রেপ্তারি না করা হয়, সেই বিষয়টি নিশ্চিত করতেই আইনি ঢাল তৈরির মরিয়া চেষ্টা চালানো হচ্ছে। তাছাড়া তদন্তকারী সংস্থাগুলোর রণকৌশল বদলেছে। আগে সিবিআই বা ইডি শুধু বড় বড় কেলেঙ্কারি বা নিয়োগ দুর্নীতি একদম শীর্ষবিন্দুতে আঘাত করত, কিন্তু এখন এজেন্সিগুলো বাটন আপ নীতিতে হাঁটছে, অর্থাৎ একদম নিচু তলা থেকে সুতো ধরে ধরে উপরে উঠছে। সেই সঙ্গে একটা সময় ছিল যখন দলনেত্রী বা শীর্ষ নেতৃত্ব ইডি সিবিআই এর খাঁচায় বন্দি নেতাদের জন্য বুক চিতিয়ে লড়তেন। রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব খাড়া করা হতো, কিন্তু ইদানিং শেখাতেও কিছুটা বদল এসেছে। এখন দল বুঝে গেছে সবার দায় দল নিলে ভাবমূর্তি একেবারে শেষ হয়ে যাবে। তাই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে দুর্নীতিতে নাম জড়ালে দল সেই নেতার থেকে দূরত্ব তৈরি করছে বা আইনি লড়াইটা তার ব্যক্তিগত বিষয়ের ওপর ছেড়ে দিচ্ছে। আর এই একাকিত্ব এবং রাজনৈতিকভাবে অস্পৃশ্য হয়ে যাওয়ার ভয় থেকে এখন ছোট বড় সব নেতার প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে যেমন করেই হোক আইনি রক্ষা কবচ জোগাড় করা। ফলে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের এজলাসে এই মুহূর্তে রাজ্যের রাজনীতির নজর আটকে রয়েছে। কারণ হেভিওয়েট নেতার রক্ষা কবচের আবেদনের ভিত্তিতে আদালত আগামী দিনে কি অবস্থান নেন, তার উপর রাজ্যের পরবর্তী রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। যদি এই বিষয়ে আদালতে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তদন্তের স্বার্থে সহযোগিতা করতে হবে এবং অপরাধের প্রমাণ থাকলে আইন নিজের পথে চলবে। কিন্তু নেতাদের এই রক্ষা কবচ চাওয়ার হিড়িক এক প্রকার প্রমাণ করে দিচ্ছে যে তাদের ভেতরে ভেতরে ভয়ের তারুত কতটা চড়েছে। তবে আইনি প্রক্রিয়ায় জটিলতা আগামী দিনে আরো কতদূর গড়া এবং এর ফলে রাজনৈতিক সমীকরণে আর কি বড় ধরনের ওলটপালট ঘটে, সেদিকে এখন তীক্ষ্ণ নজর রয়েছে রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বোদ্ধাদের। কিন্তু অবশেষে চোরের মায়ের বড় গলার দিন যে আস্তে আস্তে শেষ হয়ে আসছে, আদালতের দরজার বাইরে লাইনে দাঁড়ানোই তার সবচেয়ে বড় প্রমাণ।